সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের। দর্শক, গত সরকারের আমলে গুম, খুন আর আয়নাগরে বন্দী থাকার ঘটনাগুলো এতই ভয়াবহ ছিল যে যেগুলোর এক একটি গল্প হার মানায় বিগ বাজেটের কোনো থ্রিলার সিনেমাকেও। প্রতিটি ঘটনা ছিল এক একটি জীবন্ত দুঃস্বপ্ন, যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করা ছিল অসম্ভব। কেউ রাজনৈতিক কারণে, কেউ বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে গুম হয়েছেন দিনে দুপুরে। আজ আপনাদের সামনে তুলে ধরব এক চিকিৎসকের অবিশ্বাস্য গল্প, যার বিরুদ্ধে অভিযোগ তিনি চিকিৎসাবিদ্যার শপথ ভুলে গিয়ে নিজেই বনে গেছেন গুম খুনের হুতা। গুম করিয়েছিলেন এক ব্যবসায়ীকে। কেবল গুম করে ক্ষান্ত হননি, দখল করে নিয়েছেন গুম হওয়া ব্যক্তির সম্পত্তি, হাতিয়েছেন কোটি কোটি টাকা। এসবেরই আদ্যপান্ত দেখাবো আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপে। এখন আমি ভয় পাই আমার বাচ্চাকে স্কুলে গেলে বাসায় ফেরত আসবে কিনা, আমি এখান থেকে বাসায় যেতে পারবো কিনা, আমার স্ত্রী কি বাসায় থাকতে পারবে কিনা। আর যাতে কখনো গুম খুনের প্রসঙ্গ ধরে সমাজের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি না হয়, এই বাস্তবতা তৈরি করা। আমার হাজবেন্ডকে আমি 32 দিন পরে তারপরে ওনাকে পাই। আমাকে হয়রানিমূলক মামলা দিয়ে ওয়ারেন্ট করে রাখছিল। বলেছে আমরা প্রশাসনের লোক, আমরা র্যাব থেকে আসছি, এরকম ধরনের পরিচয় দিলে তো বোঝা দিত। বলছে যে এই প্লট আমার, কিন্তু আমার দিয়ে মাপাইছে মাত্র 3টা প্লট, 8টা মাপায় না, বলছে এটা আমার। এই ব্যাপার তিনি দখল করে নিছে। উনি তো মানে আওয়ামী লীগ করতে, দলের ক্ষমতা দেয়তে দেহাইয়া এইগুলো সবগুলো করতে। দর্শক, প্রথমেই আপনাদের দেখাতে চাই 2016 সালের গুমের ঘটনা, যার বিবরণ শুনলে শিহরিত হবেন আপনিও। বেলাল হোসেন, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করেন আবাসন প্রকল্পে। তার দাবি, শুধুমাত্র ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে 2016 সালের 10 অক্টোবর দিনে দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাকে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তুলে নেওয়া হয়। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তাকে আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয়। দাবি ব্যবসায়ী বেলালের। আমাকে যখন গুম করে নিয়ে যায়, আমাকে যখন একটা হাইস মাইক্রোতে উঠায়, উঠানোর পরে আমার হাত পা এভাবে বেঁধে, এবং সেখানে আমার এই যে চোখ বেঁধে ফেলে, এবং সেখানে একটা জম টুপি পরানো হয়। এই উলঙ্গ করে আমাদের অনেকক্ষণ পরে একটা লুঙ্গি বা কিছু এনে পরাই দিল। সেই অবস্থায় আমাদেরকে এইভাবে হাত ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা এই মানসিক নির্যাতন করছে। এবং 32 দিন ওখানে আমার যে কত যে কষ্ট, যন্ত্রণা, কিভাবে যে আমরা ছিলাম, একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আমাদের এই কথাগুলো, এই ভাষাগুলো প্রকাশ করার মতো কারো ছিল না। এক আত্মীয়ের সাথে বেলাল সেদিন কুষ্টিয়া রওনা হন। কুষ্টিয়াগামী বাস স্ট্যান্ড থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরাও। আনুমানিক 12:30 আমরা ওই যাত্রীকে নিয়ে আসি, আর তখন এর একটা জটলা মতো আমরা এসে দেখলাম টিকিটের জায়গায় একটা ইয়ে মতো, এক ভদ্রলোক, ওনার বাড়ি পরে শুনলাম কুষ্টিয়াতে, শ্বশুর বাড়ি আমাদের রুটে গিয়ে। এখন ওই ভদ্রলোক টিকিট ছোট গাড়িতে উঠছে, বুঝতে পারছেন। আর তখন আমি টিকিট কাটার জন্য ওইটা ওনাকে হস্তান্তর করে এই গাড়িতে দেখছি বেশ কিছু উঁচু চড়া, লম্বা চড়া লোকগুলো আপনার ওই গাড়ি থেকে ওই ভদ্রলোককে টানে না ভাই। আমরা টানার চেষ্টা করছি। এই সময় জানাটা উনি বলেছে আমরা প্রশাসনের লোক, আমরা র্যাব থেকে আসছি। তখন টানে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রশাসনের লোক পরিচয়ে 10-12 জন দিনের 12:20 থেকে 30 মিনিটের একটি কল্যাণপুর সাদা মাইক্রো কালো গ্লাস লাগানো তুলে নিয়ে যায়। বেলালের স্ত্রী ফোনে ক্রাইম অ্যান্ড ফলো আপকে জানান, তার স্বামী বেলালকে তুলে নেওয়ার পর বিভিন্ন দিক ছোটাছুটির কথা। 10/10/2016 তারিখে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, গুম করে নিয়ে যায়। খোঁজাখুঁজির 32 দিন পর জানতে পারেন র্যাব 1-এ বেলালকে আটকে রাখা হয়েছিল। এমন ভয়াবহ ঘটনার পর বিচার চাইলেও কোথাও তিনি বিচার পাননি। অনেকে খোঁজাখুঁজির পরে কয়েকদিন পরে তারপরে জানতে পারি যে ওনাকে হত্যার উদ্দেশ্যে র্যাবকে দিয়ে উঠাই নিয়ে গেছে ওরা। এরপরে আমি ইয়েতে যাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই, স্বরাষ্ট্র সচিবের কাছে যাই, ক্রাইম রিপোর্টার্সে আমি সাংবাদিক সম্মেলন করি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই, সব জায়গায় নক করি, কোথাও কোনো আর কি পাই নাই, তার কোনো বিচার পাই নাই। আমার হাজবেন্ডকে আমি 32 দিন পরে তারপরে ওনাকে পাই। আমাকে হয়রানিমূলক মামলা দিয়ে ওয়ারেন্ট করে রাখছিল। আমাকে ছোট ছোট বাচ্চা নিয়ে আমি খুব সব সময় তাদের নিয়ে আমি চিন্তা, টেনশনে থাকতাম। আমাকে হয়রানিমূলক 4-5টা মামলা করে, ওয়ারেন্ট করে, আমাকে বাসায় থাকতে দেয় না। কিভাবে আমাকে হত্যা করা যায়, কিভাবে আমাকে মেরে ফেলা যায়, আমার কিভাবে পরিবারকে ধ্বংস করে দেওয়া যায়। এখনো আমার বাচ্চাদেরকে আমি স্কুলে পাঠাইতে পারি না।
এখন আমি ভয় পাই আমার বাচ্চাকে স্কুলে গেলে বাসায় ফেরত আসবে কিনা, আমি এখান থেকে বাসায় যেতে পারবো কিনা, আমার স্ত্রী কি বাসায় থাকতে পারবে কিনা। এই বিচার কার কাছে যাবো আমরা? এই বিচার কে করবে? এই বিচার কার কাছে যাবো আমরা? এই কষ্ট কাকে বলবো? এটা কাকে বলবো এই কষ্টগুলো? আমরা বিভিন্ন জায়গায় মামলা করেছি, দাঁড়া দাঁড়া বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছি, এখনো এটা কোনো বিচার পাই নাই। দর্শক, একজন ব্যবসায়ীকে গুম করার পর কতটা নির্যাতন করা হয়েছিল তা শুনলেন, কিন্তু কেন হলো এমনটা, কারা ছিল এর পেছনে, সেই সব অজানা রহস্যের বিস্তারিত তুলে ধরবো। 10/10/2016 ইংরেজি তারিখে র্যাবের বেনজির সাহেব র্যাবের ডিজি ছিল, ওখানে তখন এডিশনাল ডিজি ছিল কর্নেল আনোয়ার লতিফ খান। তাদের সাথে চুক্তি ভিত্তিতে টাকার বিনিময় এবং আমাকে এই গাবতলী কল্যাণপুর বাস স্ট্যান্ডের সামনে জনসম্মুখে হত্যার উদ্দেশ্যে আমাকে গুম করা হয়। আমি যখন 10-15 দিন পরে আমাকে যখন তারা একটা কক্ষে নিয়ে গেল চোখ বাঁধা অবস্থায়, বলল যে ফজেট, সজিলবাড়ি, সাজ্জাদ, জসিমদের ওখানে যে টাকা পয়সা পাবো, ওই তাদের সাথে যে গন্ডগোল আছে সেই টাকা পয়সা চাওয়া যাবে না, তাদেরকে কোনো কিছু করা যাবে না। আমার স্ত্রী একটা মামলা করছিল এই গুমের, সেই মামলাটা প্রত্যাহার করে নিতে হবে এবং ওইখানে আমি বের হওয়া, আমাকে যদি ছেড়ে দেওয়া হয় সত্য সাপেক্ষে এই কথাগুলো বলে, এবং কোনো ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না। এই গুমের পিছনে তো ওই সিটি হসপিটালের এমডি শহীদুল বাড়ি, তারপরে মেজর সাজ্জাদ, আদম ব্যবসায়ী উনি সাজ্জাদ, আমিন জুয়েলার্স এর মালিক ওই যে কাজী সিরাজ, এমএলএম ব্যবসায়ী ওর পার্টনার জসিম, এদের ওইকে হত্যার উদ্দেশ্যে এটাকে উঠায় নিয়ে যায়। কুয়াকাটা প্রজেক্টের ব্যবসায়ী কিছু দ্বন্দ্বের সিটি হসপিটালের এমডি ডাক্তার শহীদুল বাড়ি, আদম ব্যবসায়ী মেজর সাজ্জাদ, আমিন জুয়েলার্স এর মালিক কাজী সিরাজ, ইউনিবে2 এমএল এর ব্যবসায়ী জসিমের সাথে প্রায় 2-3 বছর ধরে ব্যবসায়ীর দ্বন্দ্ব গন্ডগোল ছিল এবং তারাই জের ধরে তাকে হত্যার উদ্দেশ্য প্রশাসনের লোক দিয়ে তাকে তুলে নিয়ে যায় এবং গুম করে। কুষ্টিয়ার লিপ্টন নামে এই সন্ত্রাসীকে দিয়েও হত্যার হুমকি দেওয়া হয় বেলালকে, এমন অভিযোগও তোলেন ব্যবসায়ী বেলাল। এই র্যাবের স্যার জাহাঙ্গীর কবির লিপ্টন কুষ্টিয়া বাড়ি, এখনো সে জেলে আছে, সেখানে এখনো তারা এই যে শহীদুল বাড়ি, সাজ্জাদ, জসিম এখনো আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, মিথ্যা অপকাণ্ড চালিয়ে যাচ্ছে, কিভাবে আমাকে হত্যা করা যায়, কিভাবে আমাকে মেরে ফেলা যায়, আমার কিভাবে পরিবারকে ধ্বংস করে দেওয়া যায়। বিগত সরকারের সময়ে বেলালের ব্যবসায়িক পার্টনার ছিলেন জসিম নামের একজন। বেলাল ও জসিমের লেক্সাস আবাসন প্রকল্পে ডাক্তার শহীদুল বাড়ি, আমিন জুয়েলার্সের কর্ণধার কাজী সিরাজুল ইসলাম, মেজর সাজ্জাদ সহ বেশ কয়েকজন জমি কেনেন। একসময় তাদের মধ্যে সুসম্পর্ক থাকলেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ক্রমেই তার তিক্ততায় রূপ নেয়। শত্রুতে পরিণত হন বেলাল ও তার পরিবার। তারা কুয়াকাটাতে তারা রিসোর্ট করবে এই বলে শহীদুল বাড়ি এবং সাজ্জাদ কিছু আউটস্ট্যান্ডিং টাকা পেন্ডিং রেখে আমাদের জমিগুলো সাবকবলা দলিল করে দিয়ে, এই সাবকবলা দলিল আমার পার্টনার জসিম 50% চেয়ারম্যান হিসাবে দলিল দেয়, আমি 50% এমডি ম্যানেজিং হিসাবে দলিল দিয়ে থাকি। এই দলিল দেওয়ার পরে সেখানে সত্য ছিল তারা আউটস্ট্যান্ডিং টাকা পেমেন্ট করে তারা সরেজমিনে জমিগুলো বুঝে নেবে। আমরা তাদেরকে সর্বপ্রথম ডিমাইগ্রেশন করে দিই এবং জমিগুলো চিহ্নিত করে দেওয়া হয়। এর পরবর্তী তারা আমাদের এই টাকা পয়সা না দিয়ে সাজ্জাদ, শহীদুল বাড়ি তারা যায় ওখানে ডেভেলপমেন্টের কাজ শুরু করলো। এই ক্ষেত্রে আমরা তাদেরকে বাধা দিই, আমি নিজেই বাধা দেওয়ার পরে তাদের সাথে এবার একটা নিয়ে মতৈক্য সৃষ্টি হয় এবং বিভাজন সৃষ্টি হয় এবং তার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে প্লট বিক্রি করছিল এই কমিশনের বিষয়টা জানাজানি হয়ে যায় এবং এই কমিশনের টাকা এবং আমার যে প্লটটি ছিল যেখানে আউটস্ট্যান্ডিংয়ের টাকা, এই টাকাটা দেবে না দেওয়ার কারণে বিভিন্ন ধরনের চক্রান্ত এবং বিভিন্ন ধরনের গেমলিংগুলো শুরু করলো। এর ভিতরে ইতিমধ্যে আমার যে ব্যবসায়িক পার্টনার ছিল মোহাম্মদ জসিমউদ্দিন, সে কোম্পানির চেয়ারম্যান, সে আমি জানতাম না সে যে বাংলাদেশে একটা এমএলএম ব্যবসা ইউনিফে2 একটা এমএলএম ব্যবসা ছিল, সেই ব্যবসার সাথে সে জড়িত ছিল দীর্ঘদিন থেকে। যখন আমার অফিসে মগবাজার অফিসে এসে কিছু লোক এসে যখন আমার অফিসে হামলা করলো, তখন তাকে এটা জিজ্ঞাসাবাদ করি যে এই সাথে তুমি জড়িত ছিলে কিভাবে। তখন তার সাথে একটা বিভাজন সৃষ্টি হয় এবং সে পরবর্তীতে এই জসিম, শহীদুল বাড়ি, সাজ্জাদ একই প্ল্যাটফর্মে তারা একটা অবস্থান নেয়। 2015 সালে এই শহীদুল বাড়ির নেতৃত্বে 15 থেকে 16টা আমার বিরুদ্ধে মামলা করে, এককভাবে আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে সিআইডিতে আমাকে গ্রেপ্তার নিয়ে যায় এবং সেখানে রিমান্ডে আনে। এবার আমরা ডাক্তার শহীদুল বাড়ি সম্পর্কে আপনাদের জানাতে চাই।
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বারী বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান হিসেবে চাকরি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতালে। বর্তমানে তিনি মোহাম্মদপুর সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ার হোল্ডার হিসেবে আছেন। টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে খোঁজ আসে প্রফেসর ডাক্তার শহীদুল বারী ও তার স্ত্রীর নামে বেনামে গড়ে তুলেছেন অডেল সম্পদের পাহাড়। এমন অভিযোগের ভিত্তিতে প্রথমে আমরা সাভারে অবস্থিত মধুমতি মডেল টাউনে খোঁজ করি। তথ্য মতে সেখানে রয়েছে দুটি রিসোর্ট সহ বেশ কয়েকটি প্লট। ডাক্তার শহীদুল বারীর এসব রিসোর্টে চলে অনৈতিক সব কাজ, এমন অভিযোগও পাওয়া যায়। টাকার অনুযায়ী সুবিধা, 7,000 টাকা দিবেন, সবকিছু আপনি ইউজ করতে পারবেন। দুইটা রিসোর্ট আছে। এবার আপনাদের নিয়ে যাব পটুয়াখালীর কুয়াকাটায়। সেখানে শহীদুল বারী কিভাবে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন তার কিছু নমুনা তুলে ধরবো আপনাদের সামনে। অনেক হত্যা করছে, অনেক হরানি করা। এখানে কেনা সম্পত্তি যতটুকু তার চেয়ে 3 গুণ বেশি জমি দখলে রেখেছেন ডাক্তার শহীদুল বারী। এসবে তাকে মদত দিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদ, মেজর সাজ্জাদ, জসিমউদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এমন অভিযোগ তোলেন স্থানীয় সহ অন্যান্যরা। বেলাল কোম্পানির সম্পত্তি উনি যা কিনছে তার সাথে বেশি জমি উনি দখল করে রাখছে। অনেকবার বেলাল কোম্পানি এটা নিয়ে এ জায়গায় আসছে এবং আমাদেরকে বলছে, এবং উনিও আসছেন, আইসা ওই জমি জমা দখল করে যে নিছেন। কিন্তু এইভাবে বলছে যে এই প্লট আমার, কিন্তু আমারে দিয়ে মাপাইছে মাত্র 3টা প্লট, 8টা মাপায় বলছে এটা আমার। এইভাবে আর কি উনি দখল করে নিছে। জমিন যা উনি পাইবে হ্যার থেকে উনি 2 একর জমি বেশি আর কি অনেক দখল করে লইছে এইভাবে। আর উনি ওই যে সাইনবোর্ড দিতে, আবার সাইনবোর্ড গুলা দিয়ে জমিন গুলা দখল করতে চাইতে, হ্যাঁ সাইনবোর্ড আবার হালাই দিতে, এইভাবে উনি এই অকারণ এগুলো করছে। উনি তো আওয়ামী লীগ করতে, দলের ক্ষমতা দেয়তে দেহাইয়া এগুলো সবগুলো করতে, আবার কিছু টাকা টাকা দিয়ে পোলাপান পালতে, উনি এইভাবে এই কামগুলো করতে। উনি দেশের এই কিলো কালাম করে লোক আছে, উনি সন্ত্রাসী, উনি হেরা মনে পাল্লে রাখছে। হে আইয়া এই জায়গা দখল নিয়েছে, মারধর করছে, অনেক সময় হামলা দিয়েছে, এই সাইনবোর্ড দিলে ফালাই দিয়েছে, ঘর দুয়ার ভাঙছে। এরা কিলো কালামের দিয়ে করাইছে, দখল করিয়া দিনে দেওয়াই বেলাল মিয়া, আবার রাত্রে শহীদুল বারীর এই যে গুন্ডা পান্ডা যারা আছে এরা সবাই মিলিয়া রাত্রে হালাই দেয়। মনে করেন কেনে 10% দিয়ে 30% এগুলো করিয়া জমি দখল করিয়া এইবার সাইনবোর্ড সাইন দিয়া মালিকও টাকা পায় না, আগে 10 বছর তো ঘুরায়। তো এইবার আইস না কাইলা পরশু আবার পাত্তাই দেয় না। শুধু মধুমতি কিংবা কুয়াকাটা নয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে একাধিক প্লট। কক্সবাজারে বিভিন্ন হোটেলে কিনেছেন লাক্সারি স্যুট, এমন অভিযোগও পাওয়া গেছে। নিজে আবার আপনার কুয়াকাটা আছে একটা রিসোর্ট, 300 ফিটের ওদিকে নাম কি মনে হয় পূর্বাঞ্চল। মধুমতির ভিত্তি কন্যা রিসোর্ট হেয়ার পাওয়ার 40 টাকা। এই না পাওয়ার আছে না ভিতরে, এই রিসোর্টে 60 ডবল জায়গা, স্কুল, একটা মাদ্রাসা, একটা কলেজ, একটা ভার্সিটি, 3টা জিনিস এক জায়গায় দিতে চাইছিল। তাহলে বুঝেন কত বড় জায়গা। একজন চিকিৎসক হয়ে এত সম্পত্তির মালিক কিভাবে হলেন? সে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল। আজকে আপনারা দেখেন সে শত শত কোটি টাকার মালিক। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, তারপর আপনার জোর দখল, জমি দখল করা, মানুষকে থ্রেট দিয়ে আদায় করে নেওয়া, এগুলো ছিল তার নিত্যদিনের একটা পেশা। দর্শক, আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন আর সন্দেহ ঘুরপাক খাচ্ছে। আসলে প্রকৃত দোষী কে? ক্ষমতার দম্ভ নাকি ব্যবসায়িক লালসা? গুম হওয়া সেই ব্যক্তি কি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরে বিচার পেয়েছেন, নাকি এখনো জীবন সংখ্যায় ভুগছেন? এইসব প্রশ্নের বিস্তারিত উত্তর আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা শুনলেন কিভাবে ব্যবসায়ী বেলালকে গুম করে 1 মাস ধরে নির্মম নির্যাতন করা হয়েছে। এরপর বেলালের স্ত্রী যখন গুমের মামলা করেন, তখন নাকি র‍্যাব 1 বেলালকে এই শর্তে ছেড়ে দেয় যে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা আর্থিক পাওনা দাবি করা যাবে না। এমনটাই অভিযোগ করেন বেলালের পরিবার। এমন গুরুতর ঘটনা সচেতন মহল কিভাবে দেখছেন? যাদের বিরুদ্ধে এত অভিযোগ, সেই অভিযুক্ত ডাক্তার শহীদুল বারী
ও তার সহযোগীরা বা এসব ব্যাপারে কি বলছেন? বেলাল কি আদৌ এই গুমের ঘটনার বিচার পাবেন? তার পরিবারই বা কতটুকু নিরাপদে থাকবে? চলুন দেখা যাক। এই জসিম, এই শহীদুল বাড়ি, এই সাজ্জাদের মতো লোকেরা বাংলার বাড়িতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আমাদের মতো নিরীহ মানুষরা কখনোদিন বিচার পাবো না। এখনো বিচারের জন্য আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে মামলা করেও আমরা বিপদে আছি। 30 দিন যে আমি র্যাব ছিলাম, সেই ঘটনাটা উদ্ঘাটন করুন এবং দোষীদেরকে আইনের আওতায় দিয়ে আইনে শাস্তি দিন। মামলা করার পরেও মামলার এজাহারভুক্ত আসামি এবং অবৈধভাবে বিপুল সম্পদের মালিক কিভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, এমন প্রশ্ন বেলাল হোসেনের। এই বাতেন, বাদল, মুন্না এবং শহীদুল বাড়ি সহ তার এই পুরা টিম আপনার জুলাই হত্যা মামলার মিরপুর থানা, সাভার থানা, আশুলিয়া থানার এজাহারভুক্ত আসামি এবং এরা এবং কুয়াকাটার এরাও অনেকগুলো চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের জুলাই হত্যা মামলার এবং গুমের মামলার আসামি। আজকে তারা কিন্তু এখনও দিব্যি মনে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদেরকে কিছুই করা হচ্ছে না, কারণ তারা এখনও প্রশাসনের ক্ষেত্রে কিছু কিছু লোককে আবার তারা ব্যবহার করা শুরু করছে। প্রথমে আমরা রাজধানী মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে যাই। ডাক্তার শহীদুল বাড়ির বিরুদ্ধে আনিত অভিযোগ এবং এত সম্পদ কিভাবে বানালেন সে উত্তর জানতে চাই। আচ্ছা, শহীদুল বাড়ি এমডি না, চেয়ারম্যান কে আপনারা? চেয়ারম্যান হলো কাজী সিরাজুল ইসলাম। জি শাহিদ ভাই, বলছি যে উনি অসুস্থ, আপনি কয়েকদিন পরে যোগাযোগ করেন। আমি হসপিটালে আসছিলাম। হ্যাঁ, উনি তো অসুস্থ ভাই না, সেখানে তাকে পাওয়া যায়নি। এমডি সাহেব আসেন হাসপাতালে? না, আসে কিন্তু আসে না। পরে ডাক্তার শহীদুল বাড়িকে ফোন করলে জানান তিনি অসুস্থ, পরে বিস্তারিত জানাবেন। একজন গুমের সাথে কি আপনি জড়িত? না না না, দেখেন আমি কিন্তু একটা হাসপাতালে গতকালকে আমি স্ট্যাডমিট করা হয়েছে। গতকালকে একটা অপারেশন হয়েছে, হাসপাতালে ভর্তি। আমি এত এটা পাঠিয়ে দিচ্ছি, আমি কবে ছাড়া পাওয়ার পরে যোগাযোগ করবো। হ্যাঁ, কিন্তু রিপোর্ট প্রচারের আগ পর্যন্ত ওনার পুরোপুরি বক্তব্য মেলেনি। ফোন করি বেলাল হোসেনের পার্টনার জসিমউদ্দিনের কাছে, কিন্তু মোবাইলে তার সাথে যোগাযোগ করা যায়নি। যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। মোবাইলে যোগাযোগ করি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমিন জুয়েলার্সের কর্ণধার এবং সিটি হাসপাতালের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলামের সাথে, কিন্তু তাকেও পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আওয়ামী শাসন আমলে বিচার না পেয়ে অবশেষে 2025 সালের জানুয়ারি মাসে নিজের গুমের বিচার চেয়ে গুমের সাথে সম্পৃক্ত প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল বাড়ি, মেজর সাজ্জাদ, জসিম সহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করেন ব্যবসায়ী বেলাল হোসেন। প্রফেসর শহীদুল বাড়ি জুলাই হত্যা মামলার আসামি বলে জানান তিনি। যারা জুলাই হত্যার মামলার আসামি, তারা গুমের আসামি, তারা কিভাবে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, কিভাবে প্রকাশ্য ঘুরে বেড়ায়। ব্যবসায়ী বেলাল হোসেনের বাদী হয়ে করা মামলাটি বর্তমানে রয়েছে সিআইডিতে। এসব গুমের ঘটনা, পরবর্তী মামলা, অতঃপর বিচারহীনতার সংস্কৃতি কিভাবে দেখছেন অপরাধ বিশেষজ্ঞরা? আমরা বিগত সময় কিংবা তার আগেও রাজনৈতিক কিছু গুমের অভিযোগ আমরা পেতাম, কিন্তু এই যে ব্যবসায়িক কারণে কাউকে মেরে ফেলা, গুম করে মেরে ফেলা, কিংবা অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়, ধার দেনার প্রসঙ্গ, কিংবা সম্পর্ক কেন্দ্রিক বিরোধের প্রসঙ্গ, অর্থাৎ বুঝতে হবে যে একটি দেশে যখন বিভিন্ন ধরনের গুম বেড়ে যায়, সেই দেশে আইনের শাসন এর যে যাত্রা কিংবা আইনের শাসনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার যে প্রবণতা কিংবা মানসিকতা কিংবা একই সাথে চর্চাটা সীমিত হয়ে যাচ্ছে। এবং এই বিভিন্ন ধরনের গুমের প্রসঙ্গ বা সংস্কৃতি তৈরি হওয়া মানে একটি রাষ্ট্রের সকল নাগরিকের যে মানবাধিকার কিংবা তার সংবিধান সম্মত যে অধিকারগুলো চর্চা করার ক্ষেত্রগুলো নানাভাবে সংকুচিত হয়ে যাচ্ছে। এই 5ই আগস্টের পরে যারা গুম হয়েছিলেন কিংবা তাদেরকে গুম করে ফেলবেন এই ধরনের অভিযোগ আছে, তার কাছে সেই প্রমাণও আছে, কিংবা তাকে গুম করে বা অপহরণ করে তার কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, তারা এখন ন্যায় বিচার পাবে কিনা বা ন্যায় বিচার পাওয়ার মতো সেই পরিবেশ আছে কিনা, এই জায়গাতেও কিন্তু আমরা নানা ধরনের মতামত লক্ষ্য করি। কেন লক্ষ্য করি? যে বিগত সরকার নেই, কিন্তু তাদের যারা পৃষ্ঠপোষক তারা যে সবাই নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই কয়েকজন ব্যক্তির মুখোশ উন্মোচন করে এদেরকে আইনের হাতেই এদেরকে ছেড়ে দেওয়া, যে দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটা বিচার হবে। পাশাপাশি গুম হওয়া ব্যক্তি কিংবা তার পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে তার গুম হওয়ার পিছনে এই ধরনের ব্যক্তিরা দায়ী এবং তার এই ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের জায়গাটা খুব রাতারাতি তাকে মিটিয়ে দেওয়া যাবে না বা
পুষিয়ে দেওয়া যাবে না, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যাদের কারণে তিনি গুম হয়েছেন, রাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কারণ এই গুম এবং অপহরণের সংস্কৃতি যদি একবার রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই রাষ্ট্রে মানবাধিকার কিংবা সাংবিধানিক অধিকার বলতে নাগরিকের যে প্রাপ্য অথবা নাগরিকের স্বাভাবিক সুস্থ একই সাথে সাবলীল জীবনযাপনের জন্য যে অধিকারগুলো প্রয়োজন, সেই অধিকারগুলো সবসময় ভয় দ্বারা তাড়িত হবে। কিন্তু এর বাইরে যখন এই গুমের সংস্কৃতি যখন তৈরি হয়, তখন একটা এই ধরনের ব্যক্তিদের মধ্যে যারা অপরাধপ্রবণ মানসিকতা ধারণ করেন, তারা কিন্তু এই গুম এবং অপহরণের প্রসঙ্গগুলোকে পুঁজি করেই নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার এই বিষয়গুলোকে কত দ্রুত সময়ের মধ্যে একটি টেকসই সমাধানের মধ্যে আসবে এবং যারা গুম এবং খুন হয়েছেন তাদের আইনি ন্যায্যতা কিংবা বিচার পাওয়ার প্রসঙ্গটা তারা কত দ্রুত সময়ের মধ্যে এটাকে সমাধান করবেন। এর সাথে যেটা যুক্ত হওয়া প্রয়োজন যে আসলে আর যাতে কখনো গুম খুনের প্রসঙ্গ ধরে সমাজের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি না হয়, এই বাস্তবতা তৈরি করা। দর্শক, আপনারা দেখলেন কিভাবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ক্ষমতার অপব্যবহার করে একজন ব্যবসায়ীকে র্যাব তুলে নিয়ে নির্মম নির্যাতন করেছে। গুম হওয়া সেই ব্যক্তির মুখ থেকে শুনলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার বিস্তারিত। অভিযোগ আছে ভুক্তভোগীরা যেন বিচার চাইতে না পারে, সেজন্য উল্টো তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল বারী, জসিম, মেজর সাজ্জাদ এবং তাদের সহযোগীরা এই সুযোগে দেদারসে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। আমরা উভয় পক্ষের বক্তব্যই তুলে ধরার চেষ্টা করেছি। এসব বিষয়ে দেশের আইন আদালত সুদৃষ্টি দেবে, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, পাশাপাশি প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে, এমনটাই প্রত্যাশা আমাদের।